সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি লেনিন বিশ্বাস, সহকারী শিক্ষক গণিত। গত পর্বের ধারাবাহিকতায় এই পর্বেও আমরা পাটিগণিতের লাভ ক্ষতি অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনাটি লাভ ক্ষতি অংশটা আলোচনায় আমরা লাভ ক্ষতির অংশটিকে শেষ করার চেষ্টা করব। আচ্ছা, আমরা গত ক্লাসে পড়েছিলাম লাভ কি আর ক্ষতি কি। আমরা লাভ কখন হয় আর ক্ষতি কখন হয় সেটা দেখেছিলাম। আমরা দেখেছিলাম লাভ হয় কিসের কখন, যখন বিক্রয় মূল্য বেশি হয়, ক্রয় মূল্য কম হয়, তখন লাভ হয়। আবার যখন ক্রয় মূল্য বেশি হয়, বিক্রয় মূল্য কম হয়, তখন ক্ষতি হয়। তাই লাভ দেখলাম, আমরা ক্ষতি দেখলাম। লাভ কখন হয়? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। আর ক্ষতি কখন হয়? ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। আচ্ছা, তাহলে আমাদের অধ্যায়টি হচ্ছে 2.2 পাটিগণিতের। তোমরা অধ্যায়টি খুললে, পাঠ্য বই খুললে দেখতে পাবে যে লাভ ক্ষতি অধ্যায়টি সমানুপাত প্রথমে, দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে লাভ ক্ষতি। এখন আজকে আমরা শেষ পর্বের আলোচনাতে অনুশীলনীর 1 থেকে 8 পর্যন্ত আমরা করেছিলাম, বাড়ি কাজও দিয়েছিলাম, আমরা 9-10 বাড়ি কাজ দিয়েছিলাম। আমরা এখন 12 নম্বর প্রশ্নটাতে যাব। দেখো, তোমাদের বই খুললে তোমরা দেখতে পাবে 12 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে। বলছে, আমি বোর্ডের মধ্যে তোমাদের সুবিধার্থে বোর্ডের মধ্যে কোয়েশ্চেনটা লিখেছি। একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করলে 10%, মানে 10% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? কত টাকায় আমাকে বের করতে হবে, টাকার পরিমাণ কত টাকায়, কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। তাহলে ক্ষতি হয় কত পার্সেন্ট? 10%। ক্ষতি হয় কত পার্সেন্ট? 10%। আমরা প্রত্যেকটা জিনিসকে এভাবে একটু নির্দেশ করে পড়বো যে কোথায় আমাদের কি হচ্ছে। ঘড়িটা কিনেছে কত টাকা দিয়ে? 625 টাকা দিয়ে যদি বিক্রয় করলে, তাহলে কিনাটা কতটুকু? তাহলে 10% যে ক্ষতি হয়, এটা পার্সেন্ট, তার মানে কি 100 টাকায় ক্ষতি হয়। তাহলে তার ক্রয় মূল্যটা কতটুকু? আচ্ছা, একটু করে দেখি। 12 নম্বর প্রশ্ন, 10% ক্ষতিতে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য সমান, যেহেতু ক্ষতি হয়েছে তার মানে কি বিয়োগ করব, সমান কত? 90 টাকা। দেখো, আমাদের বিক্রয় মূল্য বের হয়েছে কত টাকা? 90 টাকা। ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। কেন বের করলাম? আমাকে এখানে বলেছে 625 টাকায় বিক্রয় করলে, 625 টাকায় আমরা বিক্রয় করব। তাহলে 625 টাকা যদি বিক্রয় করি, তাহলে বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কত? আমাকে ক্রয় মূল্যটা বের করে নিতে হবে। তাহলে আমরা লিখি বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। তাহলে সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কমে যাবে।
তাহলে সুতরাং বিক্রয় মূল্য যদি কত টাকা হয়, 625 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত, 100 গুণ 625 টাকা 90। এখন আমরা যদি এটাকে কাটাকাটি করি, শূন্য শূন্য তো না, এটা পুরোটাকে দিয়ে কাটাকাটি করলাম, ধরো এই পুরোটাকে দিয়ে কাটাকাটি করলাম, 10 দিয়ে কাটলে 9, 10 দিয়ে কাটলে 10, তাহলে থাকে, এটাকে 3 দিয়ে যায় কিনা দেখো, মনে হয় যাবে না, 9 দিয়ে যায় কিনা দেখো, 7 নং 63, 6 নং 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62 যাবে না, তাহলে আমরা সরাসরি গুণ করে দিই। এটা 9, 625 কে 10 দিয়ে গুণ করলে 6250 টাকা। এটা হচ্ছে এটার ক্রয় মূল্য 6250 টাকা ডিভাইডেড বাই 9। আচ্ছা, এটা একটা জিনিস বের করলাম। আমাকে বলেছে কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে, আমাকে বিক্রয় মূল্যটা বের করে নিতে হবে। লাভ হওয়ার জন্য 10% লাভ হওয়ার জন্য বিক্রয় মূল্যটাও বের করে নিতে হবে। আচ্ছা, আমরা এই অংশটা একটু করে তাহলে মুছে দেই। মুছে দিলে তাহলে আমরা আবার এই অংশটা মুছে দেই। এটা হচ্ছে এই অংশটা থাকবে, আমরা এই অংশটা একটু মুছে দেই। বলছে 10% আবার লাভ হবে, তাহলে আমরা এখন এই অংশটার কাজ শেষ আমাদের, আমরা এখন এই অংশটার কাজ করব। পরবর্তী অংশটা 10% লাভ হবে, তাহলে লিখি 10% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, তাহলে যেহেতু লাভ হয়েছে তাহলে কি হবে, 100 যোগ 10 টাকা, তাহলে 110 টাকা। তাহলে 110 টাকাটা কি বিক্রয় মূল্য, 110 টাকাটা কি বিক্রয় মূল্য। তাহলে আমরা যদি এটা বের করেছিলাম কি, এটা বের করেছিলাম ক্রয় মূল্য, এটা বের করেছিলাম কি, এটা বের করেছিলাম আমরা ক্রয় মূল্য। তাহলে আমরা যদি লিখি ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 110 ভাগে 100 টাকা। সুতরাং এটা ছিল ক্রয় মূল্য। ক্রয় মূল্য 6250 ভাগের 9 টাকা হলে বিক্রয় মূল্য। আমি এটা এখন মুছে দিতে পারি, এটা আমরা এই যে ফিগারটা এখানে বসানোর জন্য লিখেছিলাম। কত হবে, 110 100 কি হবে, গুণ হবে, গুণ 6250 টাকা। এই হচ্ছে আমাদের ব্যাপার। এখন আমরা এটাকে 10 দিয়ে কাটলাম, এটাকে 10 দিয়ে কাটলাম, এটাকে 10 দিয়ে কাটলে 625 টাকা। এখন এটাকে আমি একটু গুণ করে দেই, তাহলে গুণটা হবে ঠিক এরকম, 9 11 গুণ 625। এখন আমরা এই গুণটা একটু করে করি। 625 কে 11 দিয়ে গুণ করলে হয় 5 11 5 2 6 5 2 6 5 7 8 6 6875
70/9 টাকা। তাহলে এটাকে যদি আমি একটু ভাগ করে নেই, সমস্ত ভাগ করে নেই, তাহলে ভাগটার দাঁড়ায় 6875কে যদি আমি 9 দিয়ে ভাগ করি, এটা আমরা রাফ আকারে দেখাতে পারি। তাহলে কি হয়, 6 নং 54, 7 নং 63, 7 নং 63 থাকে 5, 57, 6 নং 54 থাকে 3, 35, 5 6 3 নং 27, 4 নং 36, 3 নং 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 8। তাহলে আমরা লিখতে পারি 763 সমস্ত 9/8 টাকা। এটাই হচ্ছে আমাকে বলছে কত টাকায় বিক্রয় করলে। আমাকে এই টাকাটাতে আমাকে কত টাকায় যদি বিক্রয় করি তাহলে আমার কত পার্সেন্ট লাভ হবে? 10% লাভ হবে। কত পার্সেন্ট লাভ হবে? 10% লাভ হবে। তাহলে আমি আবার বলছি, একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়। এই 10% ক্ষতি থেকে আমরা ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য বের করে এটার একটা ক্রয় মূল্য বের করে নিয়েছি। এই ক্রয় মূল্যটাকে অ্যাপারেন্টলি এই ক্রয় মূল্যটাকে 10% লাভে আমরা করে এখান থেকে ক্রয় মূল্যটাকে বিক্রয় মূল্যটাকে বের করে নিলাম। তারপরে আমাদের কাঙ্ক্ষিত উত্তর চলে আসছে, উত্তরমালা। তোমরা চাইলে একটু তুলে নিতে পারো। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো জিনিসটা। এখন আমি জিনিসটা মুছে দিচ্ছি। অধ্যায়ে মনে হয় আর 2-3টা অঙ্ক আছে, আমরা চেষ্টা করব সবগুলো অঙ্ক আজকে করার জন্য যতটুকু সম্ভব। আচ্ছা, আমরা এর পরবর্তী টপিকটাতে যাব। 12 নম্বর অঙ্ক আমাদের শেষ। আমরা এখন 13 নম্বর কোয়েশ্চেনে যাব। দেখো 13 নম্বর কোয়েশ্চেনটা আমি লিখেছি আমার জায়গার সংকুলনের জন্য। বাকি দুটো প্রশ্ন আমি লিখতে পারিনি। তোমাদের বই আছে, বই থেকে আমরা দেখে এই জিনিসটা ক্লিয়ার করব। 13 নম্বর প্রশ্নে আসি। বলছে মাইশা 20 টাকা দরে 15 মিটার লাল ফিতা ক্রয় করলো। 20 টাকা দরে মানে প্রতিটার দাম, প্রতি মিটারের দাম 20 টাকা। 20 টাকা দরে মানে প্রতি মিটারের দাম 20 টাকা। 20 টাকা দরে 15 মিটার লাল ফিতা ক্রয় করলো। 15 মিটার লাল ফিতা ক্রয় করলো। ভ্যাটের হার 4 টাকা। পরবর্তী ধাপে এসে বলছে, এই জায়গাটাতে এসে বলছে ভ্যাটের হার। ভ্যাট হোয়াট ডাজ ভ্যাট মিনস? ভ্যাট কি? ভ্যাট হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আমরা যেটাকে ইংলিশে বলি VAT, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মূল্য সংযোজন কর। ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মূল্য সংযোজন কর, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তাহলে ভ্যাট বললো, ভ্যাট হাটের হার 4 টাকা মানে কি? প্রতি 100 টাকায় তাকে 4 টাকা করে ভ্যাট দিতে হয়। এটা সরকারের একটা রাজস্ব আয়, যে তুমি কোনো জিনিস খাচ্ছ ওখানে তোমাকে ভ্যাট দিতে হবে, তুমি যদি কোনো জিনিস কিনছো সেখানে তোমাকে ভ্যাট দিতে হবে। এটা ভ্যাটটা দেওয়া হচ্ছে সরাসরি রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করা, সরাসরি রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করা। আমরা যে অঙ্কগুলো শিখছি, আমরা যে পড়ছি, এই যে তোমাদেরকে সরকারি স্কুলে তোমরা পড়ছো, আমরা সরকারি স্কুলে চাকরি করছি, এই যে সরকার যে টাকাটা দিচ্ছে এগুলো জনগণের কাছ থেকে নিয়ে দিচ্ছে ভ্যাটের মাধ্যমে, ট্যাক্সের মাধ্যমে, বিভিন্ন রকম করে সরকার এই টাকাগুলো আর্ন করে, আয় করার পরে সেটা আবার বিভিন্ন খাতে ব্যয় করে। ভ্যাট সেরকম একটা আয়ের খাত সরকার। একটা রাষ্ট্রকে যখন স্বনির্ভর হতে হয় তখন রাষ্ট্রের মানুষের উপরে সবচেয়ে বেশি পরিমাণে নির্ভরশীল হতে হয়। ঠিক এখানেও ভ্যাটের হারের কথা বলা হচ্ছে। ভ্যাট সম্পর্কে তোমাদেরকে একটু জানান দেওয়া হচ্ছে। ভ্যাটের হার হচ্ছে 4 টাকা। সে দোকানিকে 500 টাকার একটি নোট দিল। কত টাকার নোট দিল? ঠিক 500 টাকার একটি নোট দিল। দোকানি তাকে কত টাকা ফেরত দেবে? আচ্ছা, কত টাকা ফেরত দেওয়ার আগে আমরা কত টাকা খরচ করলো, কত টাকা খরচ আসছে সেটা আমরা একটু করে বের করার চেষ্টা করি। তাহলে আমরা প্রশ্নটাকে আরেকবার একটু পড়ার চেষ্টা করি বা পড়ি। প্রথমে বলছে মাইশা 20 টাকা দরে 15 মিটার লাল ফিতা ক্রয় করলো। তার মানে ক্রয় মূল্য 15 মিটার লাল ফিতা ক্রয় করলো মাইশা 20 টাকা দরে। তাহলে আমরা একটু
বোর্ডে যাই, অঙ্কটা করার চেষ্টা করি। মাইশা 20 টাকা ধরে 15 মিটার লাল ফিতা, তার মানে প্রতি মিটার ফিতার দাম কত টাকা? প্রতি মিটার ফিতার দাম হচ্ছে তোমার 20 টাকা। 1 মিটার ফিতার মূল্য সমান 20 টাকা। সুতরাং কত মিটার করে করলো? 20 মিটার। 20 মিটার ফিতার মূল্য সমান 1 মিটার ফিতার মূল্য হচ্ছে 20 টাকা। তাহলে 15 মিটার ফিতার মূল্য হচ্ছে 20 গুণ 15 টাকা, তার মানে 15 দুগুণে 30 টাকা, 300 টাকা। তাহলে মাইশা 20 টাকা ধরে 15 মিটার লাল ফিতা ক্রয় করলো, তার মানে টোটাল ফিতার মূল্য কত টাকা? সে 300 টাকা ফিতা কিনেছে। এখন এই 300 টাকা ফিতার মধ্যে ভ্যাটের হার বলছে 4 টাকা, তার মানে 100 টাকায় প্রতি 100 টাকায় সে ভ্যাট দেয় কত টাকা? 4 টাকা। প্রতি 100 টাকায় ভ্যাট দেয় কত টাকা? 4 টাকা। তাহলে 100 টাকার ভ্যাটের পরিমাণ সমান 4 টাকা। সুতরাং 1 টাকায় ভ্যাটের পরিমাণ হচ্ছে 4 ভাগে 100। সুতরাং কত টাকায়? 300 টাকা। 300 টাকা ফিতা কিনেছে, তাই 300 টাকায় 4 ভাগের 100 300 টাকা টাকা। 100 কে 300 দিয়ে সরাসরি ভাগ যায় 3, 3 4 12। তার মানে সে কত টাকা? 300 টাকায় কত টাকা ভ্যাট দেয়? 12 টাকা। তাহলে 300 টাকাও তার খরচ, 12 টাকাও তার খরচ। তাহলে মোট খরচ, খরচ না লিখে আমরা যদি বলি যে ক্রয় করলো, মোট খরচ লিখতে পারি। মোট খরচ 300 যোগ 12 টাকা সমান 312 টাকা। এই টাকাটা তার খরচ, মানে সেটা তার টাকাটা এসছে 312 টাকা। তখন আমরা একটু মুছে দিচ্ছি যে এখন এই 312 টাকাটা যদি তার খরচ হয়, সে দোকানিকে দিল 500 টাকার নোট, দোকানিকে দিল টোটাল টাকা দিল কত টাকা? এই যেখানে বলে দিচ্ছে 500 টাকার নোট দোকানিকে দিল, তাহলে দোকানি তাকে কত টাকা ফেরত দিবে? সুতরাং দোকানি তাকে ফেরত দিবে সমান 500 বিয়োগ 300, 300 নয় 312 টাকা। তাহলে 500 থেকে 312 বিয়োগ করি আমরা। 8 থেকে 2 গেলে 8, 2 8 1 হলো 188 টাকা। তাহলে এটাই হচ্ছে আমার মূল উত্তর, যে দোকানি তাকে কত টাকা ফেরত দেবে। দোকানি তাকে কত টাকা ফেরত দেবে? দোকানি তাকে কত টাকা ফেরত দেবে? 188 টাকা তাকে ফেরত দেবে। আচ্ছা, তাহলে আমরা যে দুটো অঙ্ক বোর্ডে লিখেছিলাম, সেই দুটো অঙ্ক আমরা শেষ করেছি। তাহলে আমরা ভ্যালু অ্যাডেড ট্যাক্স পড়লাম, একটা নতুন জিনিস। আমরা এর আগে পড়লাম বিক্রয় দুটো ক্ষতি একটা লাভ যদি থাকে, সেক্ষেত্রে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য কিভাবে বের করবো সেটা। এরপরে তোমার বইতে দেখা যাচ্ছে আরো দুটো অঙ্ক আছে। সেটা হচ্ছে মিস্টার রায় একজন সরকারি কর্মকর্তা, তিনি তীর্থস্থান পরিদর্শনের জন্য ভারতে যাবেন। যদি বাংলাদেশি 1 টাকা সমান ভারতীয় 0.63 রুপি হয়, দশমিকের পরে আমরা সবসময় সেগুলোকে সংখ্যা আকারে পড়ি, সেগুলোকে পূর্ণ সংখ্যা আকারে পড়ি। 0.63 রুপি হয়, তবে ভারতীয় 3000 রুপির জন্য বাংলাদেশে কত টাকা প্রয়োজন? তাহলে বলছে দেখো 0.63 কি বলছে? 0.63 রুপি হয় 1 টাকা সমান। তাহলে 0.63 রুপি, এটা হচ্ছে ভারতীয় টাকা। ভারতীয় এত রুপি সমান 1 টাকা। তাহলে ভারতীয় 1 রুপি সমান কত হবে? 1 ভাগে 0.63 টাকা। ঠিক একই রকম করে
ভারতীয় 3000 রুপি সমান কত? 1/0.63 গুণ 3000। এটা ক্যালকুলেশন করে যত আসবে ততই হবে তোমার এই 14 নম্বরের কোয়েশ্চেনের অ্যান্সার। জাস্ট একই নিয়মে ভারতীয় এত রুপি সমান আমার 1 টাকা, এত রুপি সমান কত টাকা, 3000 রুপি সমান কত টাকা। এই যে টোটাল জিনিসটা সেটাই হচ্ছে এই কোয়েশ্চেনের সলিউশন। আমি একটু করে হিন্টস দিলাম। এরপরে সর্বশেষ কোয়েশ্চেনটা বলছে নীলিমা একজন চাকরিজীবী, তার মাসিক মূল বেতন 22,250 টাকা, বার্ষিক মোট আয়ের প্রথম 1,80,000 টাকার আয়কর 0 টাকা, পরবর্তী টাকার উপর আয়করের হার 10 টাকা হলে নীলিমা কর বাবদ কত টাকা দেবে। এখন কথা হচ্ছে, ধরো তোমার বাবা বা মা বা তোমাদের পরিবারের কোনো একজন তিনি চাকরি করেন, তিনি চাকরি করার পর তিনি সরকারকে কিন্তু একটা ট্যাক্স দেন চাকরির অর্থ থেকে। সেই অর্থটা হচ্ছে বাৎসরিক যদি 1,80,000 টাকার উপরে তিনি কি করেন, ইনকাম করেন, সেক্ষেত্রে তাকে ট্যাক্সের আওতায় মধ্যে পড়তে হয়। বার্ষিক, মাসিক নয়, বার্ষিক। বার্ষিক ইনকাম যদি 1,80,000 টাকার উপরে হয়, যেটা আমার প্রশ্নের মধ্যে বলে দিচ্ছে, তাকে ট্যাক্স দিতে হয়। এবং ট্যাক্সের হার, আয়করের হার বলে দিয়েছে 10 টাকা, মানে আয়করের হার যদি প্রতি 100 টাকায় তাকে 10 টাকা করে দিতে হয় বা দিতে হবে। তাহলে এখানে বলছে কর বাবদ কত টাকা দিবেন। তাহলে এক মাসে যে বেতনটা পাই সেই বেতনটাকে তুমি 12 মাস দিয়ে গুণ করবে। টোটাল যে টাকাটা পাবে সেই টাকাটা থেকে 1,80,000 টাকা বিয়োগ করবে। তাহলে এক মাসে বেতন পাই, আমি একটু করে দেখি এক মাসে বেতন কত টাকা পাই। এক মাসে বেতন হচ্ছে 22,250 টাকা। তাহলে 12 মাসের বেতন কত? যাই হোক 250 গুণ 12। এটা থেকে যেটা আসবে, যে সংখ্যাটা আসবে, সেই টাকাটা থেকে এই টাকাটা 1,80,000 টাকা থেকে বিয়োগ করে যে টাকাটা তুমি পাবে সেই টাকাটা, মানে প্রতি 100 টাকায় তোমার আয়কর দিতে হয় 10 টাকা, 1 টাকায় কত টাকা দিতে হয়, এই যে টাকাটা, এই টাকাটাতে কত টাকা দিতে হয়, সেটাই হচ্ছে তোমার এই প্রশ্নের সমাধান। আমি এই দুটো প্রশ্ন করলাম না, মানে সরাসরি সমাধান না করে তোমাদেরকে একটু হিন্টস দিলাম যাতে তোমরা এই হিন্টসটা বুঝতে পারো। তাহলে আমরা মোটামুটি চ্যাপ্টারটা শেষ করলাম। তোমরা এই অধ্যায়ের বইয়ে যে কাজগুলি আছে কাজগুলি করার চেষ্টা করবে। তোমার হোমওয়ার্ক হবে কাজগুলি, আর উদাহরণের যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলিও সমাধান করার চেষ্টা করবে। আশা করি যেই টপিক নিয়ে আমরা আলোচনা করেছি এতক্ষণ এবং পূর্বের ক্লাসও আমরা আলোচনা করেছি, সেই টপিক থেকে তোমরা সকল রকমের অ্যান্সার পেয়ে যাবে, কাজ এবং উদাহরণ। HW হচ্ছে পাঠ্য বইয়ের কাজ ও উদাহরণ 2.2। তাহলে আজকে আমরা এই পর্যন্তই আমরা অধ্যায়টা শেষ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বোঝার কথা, কারণ জিনিসগুলি সেগমেন্টেড করা আছে, ভাগ ভাগ করে আমরা ক্লাসটা শেষ করেছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।